হ্যালো এভরিওয়ান, চলে এলাম আজকে ভিডিও নিয়ে। আজকে দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ে বচন নামক যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়টাই আজকে আমাদের আলোচনার বিষয়। এই বিষয়ে আজকে ক্লাস হবে। তো এই বিষয়ে ক্লাস করার আগে তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখবো, সেটা হচ্ছে যদি তোমরা এই অধ্যায়টা ভালো করে বোঝো তাহলে অবশ্যই দর্শনের পুরো সিলেবাসটা তোমরা ভালো করে টপিকগুলো ভালো করে বুঝতে পারবে, সম্পূর্ণ লজিকগুলো তোমরা ভালো করে বুঝতে পারবে যদি এই বচন অধ্যায়টা তোমরা ভালো করে বোঝো। অতএব এই বচন অধ্যায়টার উপর তোমাদের জোর দিতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, তবেই পুরো লজিকগুলো তোমাদের মাথায় ঢুকবে, না হলে কিন্তু তোমাদের লজিক মাথায় ঢুকবে। তো অতএব আমাদের প্রথম কাজ হচ্ছে এই অধ্যায়টাকে ভালো করে বোঝা। তো অ্যাট ফার্স্ট আমরা দেখে নেব এই অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসে। এটা মাথায় রাখবে যে এখানে দু টাইপেরই প্রশ্ন হয়, এক হচ্ছে এমসিকিউ, ঠিক আছে, আর একটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হয়, ঠিক আছে। তো এমসিকিউ আসবে হচ্ছে 2 নম্বর, এমসিকিউ তো 2 নম্বর আসবে, আর ডেসক্রিপটিভ আসবে হচ্ছে 8 নম্বর। তো টোটাল হচ্ছে কত? 10 নম্বর। তো এই অধ্যায়ে তোমাদের টোটাল 10 নম্বরের প্রশ্ন আসবে। তো তোমরা যারা এবার উচ্চ মাধ্যমিক দিবে, তো এই 10 নম্বর কিন্তু অনেক নম্বর, ঠিক আছে। তোমাদের কাছে এই 10 নম্বরটা কিন্তু অনেকটা ভ্যালু। ওকে, তো এই 10 নম্বর পেতে হলে এই অধ্যায়টা ভালো করে তোমাদের অধ্যয়ন করতে হবে, ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। যেহেতু আমাদের যুক্তি শুরু হচ্ছে এই অধ্যায় থেকেই, ঠিক আছে, এই অধ্যায় থেকেই কিন্তু আমাদের যুক্তি শুরু হবে। তো আজকের বিষয় কি? আজকের বিষয় হচ্ছে বচনটাকে বুঝো। অর্থাৎ এই যে দেখো কন্টেন্ট দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি বচনের সংজ্ঞা, বচনের ধর্ম, বচনের প্রকারভেদ, ঠিক আছে। তো প্রথমে আমরা বুঝে নেব বচনের সংজ্ঞা, ঠিক আছে। তো বচন কাকে বলবো তার আগে বলে নিই যে বচনটা হচ্ছে বচন হচ্ছে যুক্তির অঙ্গ। বচন হচ্ছে যুক্তির অঙ্গ, অর্থাৎ বচন দিয়েই কিন্তু আমরা যুক্তি গঠন করি, বচন দিয়েই আমরা যুক্তি গঠন করব। তাহলে যুক্তির অঙ্গ হচ্ছে বচন, তাহলে যুক্তির অঙ্গ থেকেই কিন্তু যুক্তি আমরা শুরু করব। তো বচনের সংজ্ঞায় আমরা কি বলতে পারি না, বচন হলো ভাষায় প্রকাশিত অবধারণ। কি বললাম? বচন হলো ভাষায় প্রকাশিত অবধারণ। তাহলে প্রশ্ন আসে যে যখনই আমরা অবধারণকে ভাষায় প্রকাশ করছি তখনই তাকে আমরা বচন বলছি। তাহলে অবধারণটা কি জিনিস? অবধারণ আমরা কাকে বলবো? হ্যাঁ, তাহলে বুঝাই দিই। তাহলে কি বললাম? বচন হলো ভাষায় প্রকাশিত অবধারণ, ঠিক আছে। তাহলে কি বললাম? বচন হলো ভাষায় প্রকাশিত অবধারণ। তাহলে অবধারণটা কি জিনিস? এই অবধারণকে যখনই আমরা ভাষায় প্রকাশ করছি তখনই তাকে আমরা বচন বলছি। তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবে আসে যে অবধারণটা কি জিনিস। এর উত্তরে আমরা বলতে পারি যে অবধারণ হলো দুটি ধারণার মিল এবং অমিল প্রত্যক্ষ করা। কি বললাম? দুটি ধারণার মিল এবং অমিল প্রত্যক্ষ করাকেই আমরা অবধারণ বলি। তাহলে কি বললাম? দেখো, অবধারণ হলো দুটি ধারণার মিল এবং অমিল প্রত্যক্ষ করা, ঠিক আছে। তাহলে কি বললাম? অবধারণ হলো দুটি ধারণার মিল এবং অমিল প্রত্যক্ষ করা। স্যার তাহলে উদাহরণ দেন কিভাবে হয়? এই যে উদাহরণ দিচ্ছি, দেখো। যেমন আমি বলি যে সকল মানুষ হয় মরণশীল, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে মানুষ হচ্ছে একটা ধারণা আর মরণশীল হচ্ছে একটা ধারণা। তাহলে মানুষ ধারণার সঙ্গে মরণশীল ধারণার এক্ষেত্রে আমরা একটা কি পাচ্ছি? মিল খুঁজে পাচ্ছি। কেননা মানুষ হলেই
সে মানুষ কি হবে? মরণশীল হবে। তাহলে মানুষের সঙ্গে মরণশীলতার একটা কি আছে? মিল প্রত্যক্ষ করছি এবং সেটাকে আমরা সাপোর্ট করছি বা আমরা সেটাকে কি বলবো, ওটাকে সকল মানুষ হয় মরণশীল। তাহলে এই মানুষ যে মরণশীল সেটাকে আমরা সদর্থক ভাবে দেখছি। এই সদর্থক মানে হচ্ছে হয়, ঠিক আছে? হয়ের মাধ্যমে আমরা সদর্থক কিছুকে বোঝাই। তাহলে এবার যদি বলি কোনো মানুষ নয় অমর, তাহলে এখানে মানুষ হচ্ছে একটা ধারণা, অমর হচ্ছে একটা ধারণা। তাহলে এই মানুষ ধারণার সঙ্গে অমর ধারণার একটা কিন্তু অমিল প্রত্যক্ষ করতে পারছি। সেই অমিলটা ইঙ্গিত দিচ্ছে এই নয় শব্দটা, ঠিক আছে? তো অতএব আমরা দেখতে পাচ্ছি যে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছে। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বচনের সংজ্ঞা। তাহলে বচনের সংজ্ঞায় এটা বলা হচ্ছে যে বচন হলো ভাষায় প্রকাশিত তাহলে অবধারণ, ঠিক আছে? অর্থাৎ অবধারণকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন তাকে আমরা বলি বচন। তাহলে অবধারণটা কি জিনিস পড়ালাম? অবধারণ হচ্ছে দুটি ধারণার মিল এবং অমিল প্রত্যক্ষ করা, ঠিক আছে? অর্থাৎ ধারণাগুলোর মধ্যে কখনো কখনো আমরা মিল দেখতে পাচ্ছি, কখনো কখনো আমরা অমিল দেখতে পাচ্ছি। এই মিল এবং অমিল প্রত্যক্ষ করাটাকেই আমরা বলছি অবধারণ। আর এই অবধারণকে যখন আমরা ভাষায় প্রকাশ করি তখন তাকে আমরা বলছি বচন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ধারণাগুলোকে আমরা ভাবনার পর্যায়ে রেখে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত সেই বিষয়গুলিকে আমরা বলছি অবধারণ। আর এই অবধারিত বিষয়কে যখন আমরা ভাষায় প্রকাশ করছি তখন তাকে আমরা বলছি বচন। এই হলো বচনের সংজ্ঞা। তাহলে এটা যদি বচনের সংজ্ঞা হয় তাহলে এই বচনের কিন্তু আমরা ধর্ম দেখব, ঠিক আছে? এর আগে আমি তোমাদেরকে যুক্তির ধর্ম শিখিয়েছিলাম, পড়াইছিলাম যে যুক্তি হচ্ছে হয় একটা যুক্তি বৈধ হবে, নয় একটা যুক্তি অবৈধ হবে। অর্থাৎ বৈধতা এবং অবৈধতা হওয়া হচ্ছে যুক্তির মূল ধর্ম। তাহলে এক্ষেত্রে স্যার বচনের ধর্ম কি? না, বচনের ধর্ম হচ্ছে হয় একটা বচন সত্য হবে, নয় একটা বচন মিথ্যা হবে। অর্থাৎ সত্য এবং মিথ্যা হওয়াটা হচ্ছে বচনের ধর্ম, ঠিক আছে? হয় একটা বচন সত্য হবে, নয় একটা বচন মিথ্যা হবে। এখন একটা বচন কখন সত্য হয় কখন মিথ্যা হয় আশা করি এটা সবাই জানো, অতএব এক্ষেত্রে আর ডিটেলসে গেলাম না। এতটুকু শুধু জেনে রাখো যে হয় একটা বচন সত্য হবে, নয় একটা বচন মিথ্যা হবে। অর্থাৎ সত্য মিথ্যা হওয়াটাই হচ্ছে বচনের মূল ধর্ম। তাহলে এটা গেল বচনের ধর্ম। এবার আসবো আমরা বচনের প্রকারভেদে। তাহলে বচন কত প্রকারের হয়? বচন দু প্রকারের হয় মূলত। একটাকে বলা হয় সাপেক্ষ বচন, আরেকটাকে বলা হয় নিরপেক্ষ বচন, ঠিক আছে? তাহলে সাপেক্ষ এবং নিরপেক্ষ কোনটা? সংক্ষিপ্তভাবে যদি বলা হয় তাহলে বলবো যে সমস্ত বচন হচ্ছে শর্তযুক্ত সেই সমস্ত বচনকে বলা হয় সাপেক্ষ বচন, আর যেগুলো হচ্ছে শর্তহীন সেই সমস্ত বচনকে বলা হয় নিরপেক্ষ। কিভাবে শর্তযুক্ত হয়, কিভাবে শর্তহীন হয়? যেমন ধরো যদি আমি বলি যদি রাম ঢোল বাজায় তবে শ্যাম নাচবে, তাহলে শ্যাম নাচার একটাই শর্ত, সেটা হচ্ছে কি রামকে ঢোল বাজাতে হবে, তাই না? তাহলে এই ধরনের বচনগুলো হচ্ছে শর্তযুক্ত বচন, আর এই শর্তযুক্ত বচনগুলোকে বলা হয় সাপেক্ষ বচন। আর এক্ষেত্রে যদি বলি সকল মানুষ হয় মরণশীল, তাহলে মানুষের সাথে মরণশীলতার কোনো কিন্তু শর্ত নেই, এখানে হচ্ছে শর্তহীন। ও দুটি ধারণার মধ্যে বা দুটো পদের মধ্যে কোনো শর্ত নেই, তাহলে সেটা হচ্ছে নিরপেক্ষ বচন। তাহলে সাপেক্ষ এবং নিরপেক্ষ বচন পরের ক্লাসে আরো ডিটেলসে আলোচনা করব উদাহরণ সহকারে, ঠিক আছে? সংজ্ঞা থাকবে, উদাহরণ থাকবে, সাপেক্ষ এবং নিরপেক্ষ বচন প্রপারলি আরো ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। আজকের ক্লাস তাহলে এতটুকুই। পরবর্তী ক্লাসের জন্য দর্শন চিন্তা চ্যানেলকে অবশ্যই তোমরা সাপোর্ট করবে, হ্যাঁ, আশা রাখছি।